Welcome dear students, welcome to the chemistry class of Duti Institute. আমরা আগের ক্লাসগুলোতে তড়িৎ রসায়ন সম্বন্ধে অনেক কিছু পড়ে ফেলেছি। আজকে কিছু শেষের দিককার টপিক, এগুলো পরীক্ষায় খুব কম আসে, কিন্তু তবুও এই জায়গাগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের জানাটা খুব দরকার। কিছু কিছু জিনিস অবশ্যই এখানে কমন ফেনোমেনা, যেটা আমাদের জানা উচিত, বা কিছু ঘটনা কমন এমন যেটা আমাদের ডেইলি লাইফে খুব ইউজ হয়, সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আর আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? কিছু টাইপের নিউমেরিক্যাল প্রবলেম এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারের উপরে আলোচনা করব। তো লেটস বিগিন। প্রথমে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন টাইপের ব্যাটারি। তো ব্যাটারি বা যে সেল যেগুলোকে আমরা বলছি, সেগুলো বেসিক্যালি দুটো টাইপের হয়। একটা হচ্ছে প্রাইমারি কোষ বা প্রাথমিক কোষ, আরেক ধরনের কোষ হচ্ছে আমাদের গৌণ কোষ। এটাকে ইংরেজিতে বলা হয় প্রাইমারি সেল, এটাকে বলা হয় সেকেন্ডারি সেল। তো প্রাইমারি সেলের মধ্যে আমরা যেটা দেখবো, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে আমাদের নির্জল কোষ, বা ইংরেজিতে যেটাকে বলা হয় ড্রাই সেল। যে সেল বা যে ব্যাটারিগুলো আমরা ইউজ করি, পেন্সিল ব্যাটারি, টর্চে ইউজ করা হতো আগে, এখনো ইউজ করা হয় কিছু কিছু টর্চে, ঠিক আছে, ঘড়িতে ইউজ করা হয়, রিমোটে ইউজ করা হয়, যেগুলো নর্মাল পেন্সিল ব্যাটারি। সেই নির্জল কোষ বা সেই ব্যাটারি নিয়ে আমরা এখানে আলোচনা করবো। এবার দেখো, এই যে ব্যাটারি নর্মালি দেখতে পাচ্ছ, একটা ব্যাটারির এখানে ছবি দেওয়া আছে, যে এভারেডির ব্যাটারিগুলো বা ডিউরাসেলের যে ব্যাটারিগুলো আর কি, এভারেডির যে ব্যাটারিগুলো বা ডিউরাসেলের যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারির মতনই এরকম একটা নর্মাল ব্যাটারি ড্রাই সেল, সেটার ছবি দেওয়া আছে। এবার প্রথম কথা হচ্ছে, এটা কেন ড্রাই সেল বলা হয়? কারণ এর মধ্যে জল ইউজ হয় না বা কোনো সলিউশন ইউজ হয় না। তাহলে কি হয়, এর ঠিক মাঝখান বরাবর আমাদের কি থাকে, একটা দণ্ড থাকে। কিসের দণ্ড? কার্বনের দণ্ড, একদম পুরো গ্রাফাইটের বা কার্বনের একটা দণ্ড থাকে। এই যে দণ্ডটা যেটা মাঝখানে থাকে, এইটাই আমাদের এখানে ক্যাথোড হিসেবে ইউজ হয়। এর গায়ে একটা আস্তরণ লাগানো থাকে, এর গা বরাবর একটা কোটিং থাকে। তোমরা যদি কোনোদিন খেলার ছলে যদি ব্যাটারি খুলেও দেখো, তাহলে ভেতরের অংশগুলো তোমরা দেখতে পারবে যে বাইরে ঠিক এই কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ডটার বাইরে একটা লেয়ারের মতন থাকে। সেখানে কি থাকে? সেখানে থাকে কার্বন চূর্ণ এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর তার বাইরে কি থাকে? তার বাইরে যে কোটিংটা, তার বাইরের এই যে কোটিংটা, এইটা থাকে একটা পেস্ট কোটিং, একদম পুরো গা বরাবর, একদম পুরো এই 360 অ্যাঙ্গেল করে একদম পুরোটা জুড়ে এটা থাকে, ঠিক আছে? এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইডের একটা পেস্ট বা একটা লেই টাইপ। আর তারপরে কি থাকে? তারপরে থাকে একটা জিঙ্কের কোটিং, একদম যেটা ব্যাটারির গা বরাবর যেটা আর কি রয়েছে, ঠিক আছে, সেটা থাকে হচ্ছে জিঙ্কের আধার। এইটা এখানে কাজ করে অ্যানোড হিসাবে। এবারে এর মধ্যে বিক্রিয়াগুলো কিভাবে হয়, তাহলে প্রথম আমরা দেখি ক্যাথোড বিক্রিয়া, না অ্যানোড বিক্রিয়া দেখি আমি। যে অ্যানোড এখানে কি? অ্যানোড এখানে হচ্ছে এই জিঙ্ক যেটা বাইরের দিকে থাকে, সেখানে জিঙ্ক কি হয়? অ্যানোডে অক্সিডেশন। তাহলে জিঙ্ক, সেখান থেকে জিঙ্ক 2+ +2 ইলেকট্রন এটা তৈরি হল। আর ক্যাথোডের মধ্যে কি থাকে? ক্যাথোড হিসেবে এখানে কি ইউজ হচ্ছে? এই যে কার্বন দণ্ড এবং তার গায়ে যেটা লেগে আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের যে আবরণ, এবং তার বাইরে একটা আছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইডের একটা লেয়ার। এই টোটালটাই আমাদের এখানে ক্যাথোডের রিয়াকশনে পার্টিসিপেট করে। কি হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 প্লাস অ্যামোনিয়াম প্লাস, এটা দুটো ইলেকট্রন নেয় ক্যাথোডে, যেহেতু আমাদের বিজারণ হবে, এবং সেটা আলটিমেটলি কি করবে? Mn2O3
প্লাস অ্যামোনিয়া H2O। ঠিক আছে, এই হয় আমাদের রিয়াকশন। এবং ওভারঅল এর ভোল্টেজটা কত থাকে? ওভারঅল এর ভোল্টেজটা থাকে 1.5 ভোল্টের মতো, যেটা নর্মাল আমরা ইউজ করে থাকি ব্যাটারি। ওকে, তো এটা হলো প্রাথমিক কোষ। এবার আসছে আমাদের গৌণ কোষ। গৌণ কোষের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কোষ হচ্ছে লেড সঞ্চয়ক কোষ। লেড সঞ্চয়ক কোষ নর্মাল জেনারেটর, ইনভার্টার, ঠিক আছে, বড় বড় কোনো মেশিন যেগুলো ব্যাটারি দিয়ে চালানো হয়, সেই সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই লেড সঞ্চয়ক কোষ ব্যবহার করা হয়। এইখানে ক্যাথোড হিসাবে কি থাকে? এইখানে ক্যাথোড হিসাবে থাকে আমাদের লেড অক্সাইড। আচ্ছা, আর অ্যানোড হিসাবে আমাদের কি থাকে? লেড অক্সাইডের পাত, ঠিক আছে। আর অ্যানোড হিসাবে আমাদের কি থাকে? লেডের পাত। এই যে মাঝখানে যে পাতগুলো মোটামুটি একটার পর একটা এইভাবে দেওয়া থাকে। কোনো একটা হচ্ছে এখানে মনে করি এইটা যদি লেডের পাত হয়, তাহলে তার পরেরটা আমাদের কি আসবে? সেটা হবে লেড অক্সাইড। আবার একটা লেডের, আবার একটা লেড অক্সাইড, আবার একটা লেড, আবার একটা লেড অক্সাইড, আবার একটা লেড, এরকম করে করে আর কি দেওয়া থাকে। এবং এই টোটাল সেটআপটা যে ইলেকট্রোলাইট সলিউশনের মধ্যে থাকে, তড়িৎ বিশ্লেষ্য, সেই তড়িৎ বিশ্লেষ্যটাকেই অ্যাসিড দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এখানে কি থাকে? লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। এইবার এই যে লঘু সালফিউরিক অ্যাসিড, এর প্রেজেন্সে অনেক সময় কি হয়? এর চারপাশে ওই একটা লেড সালফেটের একটা কোটিং পড়ে যায়, বা লেড সালফেটও কিছুটা এর মধ্যে আর কি ইনক্লুডেড থাকে। এখানে বিক্রিয়া কি হয়? ক্যাথোডের বিক্রিয়া আমরা দেখি। ক্যাথোডে কি হবে? বিজারণ হবে। ক্যাথোডের মধ্যে কি আছে? আমাদের লেড অক্সাইড। আচ্ছা, এইখানে বিক্রিয়াটা এরকম ভাবে আগেই হয় না। যেটা হয় এইখানে দেখো, এই লেড সঞ্চয় কোষের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? লেড সঞ্চয় কোষের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। যখন আমাদের এই ব্যাটারিগুলো আর কি মানে তড়িৎ উৎস হিসেবে কাজ করে, এর ভেতরের এই যে রাসায়নিক পদার্থ বা এই যাবতীয় যা কিছু আমাদের আছে, এই রাসায়নিক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে। এবং এই রাসায়নিক বিক্রিয়ার ফলে যে মানে রাসায়নিক শক্তিটা এদের মধ্যে, সেইটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সেই তড়িৎ শক্তি দিয়ে আমরা বিভিন্ন বর্তনী, যে আলো জ্বালাচ্ছি বা ফ্যান চালাচ্ছি বা কোনো মেশিন চালাচ্ছি, এই ঘটনাটা যেখানে এই ভেতরের রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, হয়ে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাচ্ছে, সেই ঘটনাটাকে বলা হয় ডিসচার্জিং। এইবার ডিসচার্জিং হতে হতে একটা টাইম পরে এর মধ্যেকার সঞ্চিত সমস্ত যে আদান সেটা শেষ হয়ে যায়। তখন কি হয়? তখন বাহ্যিক কোনো একটা উৎসের সাহায্যে এটাকে আর কি লাগানো থাকে, যেখান থেকে আদানটাকে নেয় এবং আদানটাকে নিয়ে বিপরীত বিক্রিয়া করে আবার আগের জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করে। এটাকে বলা হয় চার্জিং। দেখবে বাড়িতে ইনভার্টার থাকলে যখন কারেন্ট চলে যায় তখন কি হয়? ইনভার্টার নিজে সাপ্লায়ার হিসেবে কাজ করে। সেই যে যার সাথে ইনভার্টারের কানেকশন থাকে যেসব যন্ত্রের সাথে, সেসব যন্ত্রগুলো তখন জ্বলে। কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা কাজ করতে পারে। কেন? না, তার মধ্যে যে রিজার্ভ করা ছিল যে আদানটা বা যে চার্জটা, সেটা সে আস্তে আস্তে ছাড়া শুরু করে তখন। এবং ছাড়তে 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 একসময় যখন তার সম্পূর্ণ চার্জটা নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ ডিসচার্জিং কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু আর সে কাজ করতে পারে না। এবার যখন কারেন্ট চলে আসে তখন ওই ইনভার্টারটার কানেকশন হয়ে যায় কি না, বাড়ির যে বর্তনের যে উৎস, যেটা অরিজিনাল উৎস, সেইখান থেকে মানে মেইন লাইনের সাথে, সেইখান থেকে তখন সে কি করে? আদানটাকে কানেক্ট করতে থাকে এবং আস্তে আস্তে আবার চার্জ হতে থাকে। তো এইভাবে সে চার্জিং এ যায়। তো এইখানে দুটো ঘটনার পরপর ঘটে এবং দুটো ঘটনার বিক্রিয়া দু রকমের হয়। তাহলে প্রথম হচ্ছে আমাদের এখানে চার্জিং, আর ডিসচার্জিং, দুটো পার্ট আমরা দেখব। তাহলে চার্জিং এর ক্ষেত্রে আমাদের কতটা বিক্রিয়া হবে? কিছু
চার্জিং এর ক্ষেত্রে আমাদের কি বিক্রিয়া হবে ক্যাথোডে? was now to this no লেড সালফেট after it সেইখানে দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে লেড আর SO4 2- এই আয়ন তৈরি করছে। মানে অ্যাকচুয়ালি লেড সালফেট, লেড আয়ন, সেই দুটো ইলেকট্রন নিয়ে লেড হয়ে যায়, আর এখানে যে সালফেটটা সেটা আলাদা এইভাবে আর কি থাকে। ঠিক আছে, আর নেক্সট আমাদের হচ্ছে কি অ্যানোড বিক্রিয়া। the album অ্যানোডের মধ্যে কি হয়, লেড, সেটা আস্তে আস্তে আমাদের লেড অক্সাইড হয়, H+ হয়, lift আর এখানে দুটো আয়ন, দুটো ইলেকট্রন আমাদের ছেড়ে দেয়। এইভাবে এখানে বিক্রিয়াটা হয়। আর সাথে আমাদের আচ্ছা H2O আছে, লেড সালফেট। listen on up just and এবার ডিসচার্জিং যখন হবে, এটা হচ্ছে চার্জিং হওয়ার ফলে, এবার ডিসচার্জিং যখন হবে তখন ঠিক এর উল্টো বিক্রিয়াটা ঘটবে। তার ক্যাথোডের বিক্রিয়া I'm তখন কি হবে, এই যে লেড, সেই লেড সালফেট আয়নের প্রেজেন্সে আবার উল্টো দিকে ঘুরে যাবে, লেড সালফেট হয়ে যাবে, আর সাথে দুটো ইলেকট্রন এখানে দেবে। আর অ্যানোডের বিক্রিয়া কি হবে, অ্যানোডের বিক্রিয়া উল্টো হবে, অর্থাৎ লেড অক্সাইড, সেটা এই অ্যাসিড H+, এইখান থেকে দুটো ইলেকট্রন আর কি নিয়ে লেড সালফেট PbSO4 আর আমাদের ওয়াটার। এই হচ্ছে এখানকার ওভারঅল বিক্রিয়া। এইবার এইখানে পরপর 6টা এরকম আর কি খরিদ্দার বা এই লেডের দণ্ড লাগানো থাকে। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ভোল্টেজ থাকে 2 ভোল্ট করে, তাই ওভারঅল এটার আর কি ভোল্টেজটা কত হয়, 12 ভোল্টের কাছাকাছি। এই হলো আমাদের লেড সঞ্চয়ক কোষ। that height prohibition so এবার নেক্সট আমরা আসবো হচ্ছে ফুয়েল সেল বা জ্বালানি কোষ। বা জ্বালানি কোষ, এখানে কি থাকে, এইখানেও আমাদের দুটো আর কি এরকম ক্যাথোড এবং অ্যানোডের গ্রাফাইটের দ্বন্দ্ব থাকে, যেখানে যেটা অ্যানোডের সাইড সেখান দিয়ে হাইড্রোজেন গ্যাস পাস করানোর ব্যবস্থা থাকে, আর ক্যাথোডের সাইডে অক্সিজেন গ্যাস পাস করানোর ব্যবস্থা থাকে, আর মাঝখানে থাকে KOH এর জলীয় দ্রবণ। এইখানে অ্যানোডের বিক্রিয়া কি হয়, এইখানে অ্যানোডের বিক্রিয়ায় অ্যানোডের সাইডে কি আছে, হাইড্রোজেন গ্যাস, তাহলে H2 প্লাস 4OH-, এই OH- কোথা থেকে আসলো, KOH থেকে। এই দুটো মিলে আমাদের এখানে হচ্ছে 4H2O প্লাস 4 ইলেকট্রন। আর ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাথোডের সাইডে থাকে অক্সিজেন গ্যাস প্লাস H2O, এটা 4টে ইলেকট্রন নেয়, নিয়ে আমাদের এখানে কি করে, 4OH-। I think the
এইভাবে এই ফুয়েল সেল বা জ্বালানি কোষ কাজ করে। আরেকটা রিসেন্ট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, মানে ইম্পর্টেন্ট একটা ব্যাটারি এসছে, বা যেটা এখন চলে সবচেয়ে বেশি, যেগুলো মোবাইলের ব্যাটারি হিসেবে আমরা ইউজ করি, সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এর মধ্যে কি থাকে, আমাদের একটা অ্যানোড থাকবে, একটা ক্যাথোড থাকবে। ক্যাথোড হিসেবে কি থাকে, লিথিয়াম আয়রন অক্সাইড, আয়রন ফসফেট। আর অ্যানোডে আমাদের কি থাকে, অ্যানোডে জাস্ট একটা গ্রাফাইটের দন্ড, কার্বন। এই যে লিথিয়াম আয়রন ফসফেট, সে প্রথমে আর কি করে, যেটা ক্যাথোডের রিয়াকশন, ক্যাথোডের বিক্রিয়া। এই আমাদের লিথিয়াম আয়নে ভেঙে যায়, আর সাথে আয়রন ফসফেট এপি3O4 এটা তৈরি হয়। তাহলে যখন এখানে ভেঙে গেল আর কি লিথিয়াম আয়নে, এটা আমাদের হয় হচ্ছে কখন, এইখানেও আমাদের দুটো ঘটনা ঘটে। যেমন নেট সঞ্চয় কোষের ক্ষেত্রে আমাদের চার্জিং ডিসচার্জিং এর ব্যাপার ছিল। ন্যাচারালি আমরা যখন মোবাইল বা এগুলো ইউজ করে, সেগুলো চার্জ দিতে হয় একটা টাইম পর। কেন না, এইখানে ওই রকম চার্জিং ডিসচার্জিং এর একটা গল্প আছে। তো যখন আর কি চার্জ হয়, তখন এই তখন হয় এখানে উল্টো ঘটনা। এখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কি থাকে, লিথিয়ামেরই কোনো একটা সল্টের সলিউশন বানানো হচ্ছে। তো লিথিয়াম প্লাস সেটা ইলেকট্রন নেয়, নিয়ে লিথিয়াম আয়ন হয়ে যায়। আর অ্যানোডের ক্ষেত্রে কি হয়, এই লিথিয়ামটাই আমাদের এই কার্বনের সাথে নিয়ে লিথিয়াম কার্বাইড, এইটাতে আর কি কনভার্ট হয়ে যায়। এইবার যখন ডিসচার্জ হয়, ডিসচার্জিং এর টাইমে এর ঠিক অপোজিট টাইপের বিক্রিয়াটা এখানে ঘটে, উল্টো দিকের বিক্রিয়াটা ঘটে। এবং তখন আবার কি হয়, যে লিথিয়াম যেটা আমাদের এখানে ছিল ক্যাথোডে, সেটা আস্তে আস্তে লিথিয়াম প্লাস আয়ন হিসেবে সলিউশনে চলে যায়। সেইটা আস্তে আস্তে অ্যানোডের দিকে গিয়ে লিথিয়ামের সাথে কার্বনের রিয়াকশন হয়ে লিথিয়াম কার্বাইড হয়ে যায়। এটা হয় কখন, চার্জিং এর সময়। আর এই জিনিসটা হচ্ছে ডিসচার্জিং এর সময়। যখন আস্তে আস্তে এখানে লিথিয়াম আয়ন ক্যাথোডের মধ্যে এসে কি হয়, লিথিয়াম হিসেবে জমা হতে থাকে আস্তে আস্তে, এবং সলিউশনে লিথিয়ামটা কমতে থাকে। আর উল্টো দিকে আমাদের গ্রাফাইটিক কার্বন থেকে কি হয়, লিথিয়াম কার্বাইড সেটা তৈরি ছিল, সেটা তৈরি হতে থাকে। একটা টাইম পরেই যখন ডিসচার্জিং কমপ্লিট হয়ে যায়, লিথিয়াম কার্বাইড সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, তখন আবার কি করতে হয়, এটাকে চার্জ দিতে হয়। তখন উল্টো দিকের বিক্রিয়া হয়, অর্থাৎ এখান থেকে লিথিয়াম কার্বাইড ভেঙে লিথিয়াম প্লাস হিসেবে এদিকে সরতে থাকে। আর এই টোটালটা আবার এখানে গিয়ে এই লিথিয়াম যেটা আর কি, সেই লিথিয়ামটা এখানে লিথিয়াম আয়ন হিসেবে আবার সলিউশনের মধ্যে চলে আসে। বেশ, আচ্ছা, এবার আমরা আসবো আরেকটা রিয়াকশনে, যেটা হচ্ছে এটি খুব ইম্পর্টেন্ট, লোহায় মরচে পড়া। দেখো, লোহার যে সাবস্টেন্স গুলো থাকে, সেই সাবস্টেন্সের উপরে পোর্শনটা তো আনইভেন সারফেস হয় না। এই আনইভেন সারফেস হওয়ার জন্য সারফেসের মধ্যে কোথাও একটা ক্যাথোড পোর্শন তৈরি হয়, কোথাও একটা অ্যানোড পোর্শন তৈরি হয়। এইবার মোর্চা কখন পড়ে, যখন বায়ুর অক্সিজেন এখানে থাকবে, আর কি থাকবে, জলীয় বাষ্প চারপাশ দিয়ে থাকবে। এই দুটোর প্রেজেন্স ছাড়া মোর্চা পড়তে পারে না। যে কোনো একটা পরীক্ষা করা হয় এটাকে জাস্টিফাই করার জন্য, যে আলাদা আলাদা 4টা টেস্ট টিউবের মধ্যে লোহার পেরে, সেটাকে দিয়ে কোনোটাতে হয়তো জলের মধ্যে রাখা হয় এবং সেখান থেকে বায়ু নিরুদ্ধ অবস্থায় যে সম্পূর্ণ বায়ু বের করে দেওয়া হয়। কোনোটাতে সাধারণ অবস্থায় রাখা হয়, জল এবং বায়ুর সংস্পর্শে, কিছুটা জলে কিছুটা বায়ুতে।
কোনোটাতে সম্পূর্ণ মানে জল ছাড়া শুধু বায়ুর মধ্যে রাখা হয়, আর কোনোটাতে আরেকটাতে মানে 4টা টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়, আরেকটাতে রাখা হয় হচ্ছে মানে জল দিয়ে সরি শুধুমাত্র বায়ুর মানে উপস্থিতিতে জলের সাথে কোনো সংযোগ না রাখে, এরকম প্রশ্ন। তো 4টা আর কি এখানে টেস্ট করা মানে 4টা টেস্ট টিউব এরকম আলাদা আলাদা সেট করা হয়, এবং সেইখানে দেখা যায় যেই টেস্ট টিউবের মধ্যে বায়ু এবং জল উভয় সংস্পর্শে এটা থাকে সেই টেস্ট টিউবে বিক্রিয়া হয়, এবং সেখানেই আর কি লোহার ওই পেরেকের মধ্যে আর কি মোর্চাটা পড়ে। এইবার এখানে একটা জিনিস, তাহলে আমি এখানে বললাম কি এখানে এই সারফেসটার মধ্যে অ্যানোড এবং ক্যাথোড তৈরি হচ্ছে। তাহলে অ্যানোডের বিক্রিয়া কি হয়, আয়রন ছিল সে অক্সিডাইজ হবে, I'm set. আয়রন 2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন বেরিয়ে গেল ওখান থেকে। Sheets. Right. That's it. It's Simon. আর ক্যাথোডের বিক্রিয়া কি হবে, Boop, boop, boop. অক্সিজেনের প্রেজেন্সে ইন প্রেজেন্স অফ ওয়াটার, সেটা আমাদের এইখান থেকে ইলেকট্রন নেবে, Like, boop. The নিয়ে আমাদের কি তৈরি করবে, এখানে জল এটা তৈরি করছে। এবার এই যে H প্লাস, এই H প্লাসটা কোথা থেকে আসবে, আমি তো বলছি যে জলের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া হয়, কিন্তু কি হয় অ্যাকচুয়ালি বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রচুর পরিমাণে রয়েছে, জলও রয়েছে, এই জল এবং কার্বন ডাই অক্সাইড মিলে এখানে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই কার্বনিক অ্যাসিড থেকে এখানে H প্লাস আয়ন জেনারেট হয়, এই H প্লাসটাই তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে জল তৈরি করে। এবার ওভারঅল এখানে রিয়াকশনটা তাহলে কি হলো, তাহলে এখানে যদি আমি ব্যালেন্স করতে চাই 4টা ইলেকট্রন দিয়ে, তাহলে এখানে 2 করে আনতে হয়, তাহলে সামগ্রিক বিক্রিয়াটা আমার এখানে কি হচ্ছে, it's shit. Because সামগ্রিক বিক্রিয়া she 2Fe প্লাস O2 প্লাস 4H প্লাস অ্যারো 2Fe2 প্লাস প্লাস did I? 2H2O, এটা আমাদের বিক্রিয়া সামগ্রিক বিক্রিয়া। এইবার এই যে Fe2 প্লাসটা তৈরি হলো এখানে, এই Fe2 প্লাসটা এখন কি হবে, বাতাসের এই অক্সিজেন, Water. বাতাসের অক্সিজেন এবং সাথে কি জল অণু, এটার সাথে বিক্রিয়া করে আমাদের কি তৈরি করবে, Fe2O3 ডট NH2O, এটাই হচ্ছে মোট, Sorry. আর প্লাস 4H। Shit. এইভাবে আমাদের মরচে পড়ে। এইবার Yes. লোহার এই মোর্চে আটকানোর জন্য অনেক রকমের আর কি প্রিকশন নেওয়া হয়। এক, লোহার যে বস্তু সেখানে রং করা যেতে পারে, রং করলে পরে উপরের যে আস্তরণটা লোহার উপরের যে স্তরটা সেটা বায়ুর অক্সিজেনের সংস্পর্শে আসতে পারবে না, জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে পারবে না, ফলে কিছুটা হলেও রক্ষা পাবে। দ্বিতীয় আর একটা কি করা হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তো লোহার উপরে জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয় এটাকে কি বলা হয়, গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে এই যে যেসব পাইপের মধ্যে দিয়ে জল বা তেল আর কি যায়, লোহার পাইপের মধ্যে দিয়ে, বড় বড় পাইপ, সেই সব পাইপে যে বাইরের গাটা, সে বাইরের গাটাতে হয়তো মাটির ভেতর দিয়ে যাচ্ছে, তা মাটিটা যখন ভেজা থাকে তখন কি হবে, ওই যে ভেজা মাটি তার যে রন্ধ্রগুলো, সেই রন্ধ্রের মধ্যে যে অক্সিজেনটা আটকে রয়েছে, সেই অক্সিজেন এবং ওই ভেজা মাটির যে জলটা, এটা নিয়ে আস্তে আস্তে বাইরের ওই লোহাটার মধ্যে, যে লোহার পাইপটা তার বাইরের গায়ে কি হবে, আস্তে আস্তে মোর্চা পড়া শুরু হবে, একটা সময় পরে বহুদিন যেতে যেতে লোহাটা নষ্ট হয়ে যাবে। এইটা যাতে আটকানো যায় সেই জন্য কি করা হয়, এর ওপরে যে সক্রিয় কোনো একটা ধাতু, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের একটা কোটিং দেওয়া হয়, ঠিক আছে। এরকম লোহার পাইপ, তার বাইরের গায়ের মধ্যে কি ম্যাগনেসিয়ামের কোটিং দেওয়া আছে দুই পাশে,
এবার কি হয়, যখন ওই অক্সিজেন আর ওই জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তখন ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি যে হওয়ার জন্য ম্যাগনেসিয়ামটা আগে রিঅ্যাক্ট করে, কিন্তু ভেতরের লোহাটা বেঁচে যায়। তার মানে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কোথায় আছে? উপরে আছে। আমরা আগের দিন কি বলেছিলাম, উপরে যারা থাকবে তারা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, নিচের দিকে যারা যত থাকবে তত ক্যাথোড হিসেবে কাজ করবে। তার মানে এখানে ম্যাগনেসিয়ামটা তখন অ্যানোড হিসেবে কাজ করে, আর নিচে যে লোহাটা সেটা হয়ে যায় ক্যাথোড হিসেবে কাজ করে। তার মানে লোহা বা ক্যাথোডটাকে এই ম্যাগনেসিয়াম কি করলো? সংরক্ষণ করলো, প্রিজার্ভ করলো। সেই জন্য এই প্রসেসটাকে বলা হয় ক্যাথোডিক প্রিজার্ভেশন বা ক্যাথোডীয় সংরক্ষণ। আর এইখানে দেখো ম্যাগনেসিয়াম নিজে ক্ষয় হয়ে গেল, তো ম্যাগনেসিয়াম নিজে ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে লোহাটাকে বাঁচাচ্ছে। তার মানে ম্যাগনেসিয়াম কি করলো? নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করলো। সেই জন্য এই ধরনের যে অ্যানোড গুলো, শুধু ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম ছাড়াও অন্য কোনো সক্রিয় ধাতু ইউজ করা যেতে পারে, কিন্তু ন্যাচারালি ম্যাগনেসিয়াম এগুলো ইউজ করা হয়। তাহলে এইখানে যে অ্যানোডটা এই ক্যাথোডকে বাঁচিয়ে দিল কিন্তু নিজে নষ্ট হলো, সেই টাইপের অ্যানোডকে কি বলা হয়? সেই টাইপের অ্যানোডকে বলা হয় স্যাক্রিফাইসিয়াল অ্যানোড। স্যাক্রিফাইসিয়াল অ্যানোড বা বাংলায় বলবে উৎসর্গীকৃত, মানে ও জীবন উৎসর্গ করে দিয়েছে। অ্যানোড, উৎসর্গকৃত অ্যানোড। ঠিক আছে, থিওরি পোর্শন আমাদের মোটামুটি এখানেই শেষ। এবার আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমস এর মধ্যে যাব। প্রথম প্রবলেম দেখ, প্রথম যেটা আমাদের নাম্বার এ, সেখানে কি বলছে? প্ল্যাটিনাম, হাইড্রোজেন এবং HCl। তার মানে এটা হয়ে আমাদের একটা হাইড্রোজেন তড়িৎদ্বার হিসেবে, হাইড্রোজেন তড়িৎদ্বারই দেওয়া আছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার নয়। কেন? প্রমাণ হলে পরে এখানে 1 ATM হতো, এটা 1 মোলার হতো। তো এইখানে কি আমাদের বলেছে? বিজারণ বিভব গণনা করো। তাহলে বিজারণ বিভব গণনা করতে গেলে বিজারণ বিক্রিয়াটাকে ধরতে হবে। তাহলে বিজারণ বিক্রিয়াটি কি? বিজারণ বিক্রিয়া এখানে কি হচ্ছে? H প্লাস প্লাস ইলেকট্রন, এটা মিলে হাফ H2, এটা হচ্ছে। তাহলে ই equal to E0 H plus oblique half H2 পেটি মাইনাস 0.059 বাই n। n কত? এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার লগ প্রোডাক্টকে হাইড্রোজেন, হাইড্রোজেন একটা গ্যাস, তাহলে তার এখানে প্রেসার যাবে, পাওয়ারে যাবে হাফ। এখানে কিন্তু কনসেন্ট্রেশন হবে না, কারণ হাইড্রোজেন এখানে কি গ্যাস, গ্যাসের কনসেন্ট্রেশন হয় না। ডিভাইডেড বাই H প্লাস, এইটা কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? এই যে বিক্রিয়াটা আমি বলছি, সবসময় মনে রাখতে হবে
এই প্রোডাক্ট কোনোদিনও আমাদের এরকম হাফ মোল এই হিসাবে আমরা লিখি না, সবসময় প্রোডাক্টটাকে 1 মোল হিসাবে ধরে নিয়ে আমার চেষ্টা করতে হবে, তাহলে যে রিয়াকশনটা আসবে সেটাই আমি এখানে গণনা করব, গণনা কাজে লাগাবো। আর সরি, আর এই যে E0 আর E ভ্যালু, এই দুটো ভ্যালু কিন্তু আমাদের এই নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করবে না, এটা জাস্ট কোন তড়িৎদ্বার নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে এইখানে আমাদের চেঞ্জ হবে কিছু, এটা হবে 2, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত স্কয়ার। এইবার দেখ, এটা হচ্ছে আমাদের কি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব E0 টা, তাহলে E0 কত, ভ্যালু 0 মাইনাস 0.059/2 লগ প্রেসার অফ হাইড্রোজেন কত দেওয়া আছে এখানে 1.5 atm, 1.5 ডিভাইডেড বাই এটা কত দেওয়া আছে কনসেন্ট্রেশন, কারণ HCl এর যা কনসেন্ট্রেশন হবে এটা ভাঙছে, ভেঙে একটাই H প্লাস আর একটাই Cl মাইনাস দিচ্ছে, তার মানে এর যা কনসেন্ট্রেশন এদের ইন্ডিভিজুয়াল কনসেন্ট্রেশনও কিন্তু সেম, তাই তো? তাহলে এখানে হবে 0.01 তার স্কয়ার। এবার যদি আমি এইটাকে আর কি সলিউশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে মাইনাস 0.123 ভোল্ট। Since that was তাহলে একই রকম আমাদের পরের অঙ্কটা আছে, এইখানে আমাদের ক্লোরিনের ভ্যালুটা দিয়ে দেওয়া আছে, প্রমাণ তড়িৎদ্বার বিচরণ বিভব কত হয়, এইটা আমরা এখানে যদি আর কি ইউজ করি একই রকম ভাবে আমাদের পরের অঙ্কটা হবে, এটা একটু নিজেরা চেষ্টা করো, টাইম দিচ্ছি তোমাদের। কতক্ষণ দেবো, 3 মিনিট, 2 মিনিট টাইম দিলাম। বি নাম্বার অঙ্কটা নিজেরা চেষ্টা কর, তারপরে করে দেবো আমি, দেখো অ্যান্সার মিলছে কিনা। that funds that I taking that I box and then smell it so that's it. Wow. Saying I haven't told people that it's probably she saying so stop. Out. Hot. Wow. You how done. Of How? তো আমরা পরেরটার ক্ষেত্রে একই রকম ভাবে আমাদের বিজারণ বিক্রিয়া দিয়ে হিসাব করতে হবে, It's zero. তাহলে সেটা কি হচ্ছে, এখানে দেখো এখানে ছিল H প্লাস, সেখান থেকে H2 হচ্ছে, এইটা বিজারণ, কিন্তু এইখানে তো Cl প্লাস হবে না, এর কি Cl মাইনাস হবে, তার মানে এইখানে বিজারণ বিক্রিয়াটা কিন্তু একটু অন্য, Cl2
সেইটা আমাদের কি করছে, ইলেকট্রন নিচ্ছে, নিয়ে আমাদের Cl মাইনাস হচ্ছে, ঠিক আছে। তাহলে হাফ Cl2 আমরা বলতে পারি আর কি এখানে। Happy. So, না, দরকার নেই, এখানে 2 লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেন এরকমটা হচ্ছে, কেন এইখানে আমাদের H2 ছিল, H2 হওয়ার জন্য এখানে 2H প্লাসের দরকার ছিল। এবার এইখানে আছে Cl2, তাহলে Cl2 থেকে যখন ভাববো তখন তো দুটো ক্লোরাইডই হবে, তাহলে সেই রেসপেক্টে আমাদের দেখতে হবে। তাহলে এইখানে আমাদের কি হয়ে যাচ্ছে, Cl2 আর বা হাফ Cl2 বলতে পারি, Cl মাইনাস। এইখানকার আমি আবারও বলছি, এইখানকার হাফ বা 1 এর সাথে কিন্তু এইখানকার হাফ বা 1 বা 2 এর কোনো সম্পর্ক নেই। spin. মাইনাস 0.059, n কত এখানে 2 লগ। এবার এখানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, ক্লোরাইড, তাহলে কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস তার স্কয়ার ডিভাইডেড বাই প্রেসার অফ Cl2। আচ্ছা, এইটা কত আমাদের ভ্যালু, প্লাস 1.36 মাইনাস 0.059 বাই 2 লগ ক্লোরাইডের কনসেন্ট্রেশন কত দেখো, HCl থেকেই তো ক্লোরাইড আসবে, তাহলে এটা কত 0.15, তাহলে এটা আসবে 0.15 এর স্কয়ার। আর প্রেসার কত আছে এখানে 5 atm, তাহলে এটা নিচে আসবে 5। Back hard. All that is তাহলে এবার যদি আমরা হিসাব করি, এখানে আফটার ক্যালকুলেশন আমাদের ভ্যালু আসবে প্লাস 1.429 বা প্লাস 1.43। ওকে, Bishop once. বেশ। এবার পরের অঙ্কটা হচ্ছে, বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি ডেসিমোলার ড্যানিয়েল কোষে, ডেসিমোলার মানে মোলার যেরকম হয় তার যদি 10 ভাগের মানে তার রেসপেক্টে যদি আমি বলি, তাহলে যেমন মিটারের রেসপেক্টে ডেসিমিটার, সেরকমই মোলারের রেসপেক্টে ডেসিমোলার, মানে 10 ডেসিমোলার ইকুয়াল টু 1 মোলার, এটাই। কিন্তু ড্যানিয়েল কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে বলা আছে, যেখানে অর্ধ কোষগুলো কিন্তু এখানে দেওয়া আছে, একটা আমাদের কপার আর একটা হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্ক আর কপারের মধ্যে কে অ্যানোড হবে, জিঙ্ক অবভিয়াসলি অ্যানোড হবে, ক্যাথোড কি হবে, কপার ক্যাথোড হবে। তাহলে ড্যানিয়েল কোষটা কিরকম হবে আমাদের রিপ্রেজেন্টেশন, জিঙ্ক 2 প্লাস Dog. কপার 2 প্লাস অবলিক কপার, এটা হচ্ছে আমাদের ড্যানিয়েল সেলটা রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ডেসিমোলার বলেছে, ডেসিমোলার এখানে আমি কনসেন্ট্রেশনটা ব্যাকেটে লিখে দিতে পারি 0.1 m, এটা হচ্ছে 0.1 m। কেন, ওই যে আমি বললাম যে 10 ডেসিমোলার মিন্স 1 মোলার, তাহলে 1 ডেসিমোলার, এখানে যেহেতু ডেসিমোলার মানে 1 ডেসিমোলারই আমাকে ধরে নিতে হবে। তার মানে কত, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 1 বা 1/10 মোলার, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার মাইনাস 1। But বেশ, এবার আমাদের এখানে আর কি ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াটা আমরা দেখব। তাহলে অ্যানোডের বিক্রিয়া কি হচ্ছে, অ্যানোডে অক্সিডেশন, তাহলে জিঙ্ক, সেখান থেকে হবে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, আর ক্যাথোডে কি কপার 2 প্লাস, দুটো ইলেকট্রন নেবে, নিয়ে আমাদের কপার হবে। তাহলে ওভারঅল সামগ্রিক বিক্রিয়া কি হচ্ছে, জিঙ্ক প্লাস Cu2 প্লাস অ্যারো, জিঙ্ক 2 প্লাস
প্লাস সি, সেটা। তাহলে এবার আমাদের নন স্টেট ইকুয়েশন কি? ই ইজ ইকুয়াল টু, মানে ই সেল অবভিয়াসলি, এখানে তড়িৎচালক বল বলতে ওভারঅল কোস্টার তড়িৎচালক বল। ই সেল ইজ ইকুয়াল টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন, এন কত এখানে? দুই, দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 2 লগ কনসেন্ট্রেশন অফ কে যাবে এখানে? জিঙ্ক 2 প্লাস ইন্টু কপার ডিভাইডেড বাই ওই পাশে আছে জিঙ্ক কপার 2 প্লাস। এটা Pride. এবার আমরা আবার কি জানি? ই জিরো সেল মানে ই জিরো ক্যাথোড মাইনাস ই জিরো অ্যানোড, আমরা আগের দিন বলে দিয়েছি। তার মানে ই জিরো ক্যাথোড মানে ই জিরো রিডাকশনের রেসপেক্টে আমাকে বলতে হবে কপার 2 প্লাস অবলিক কপার মাইনাস ই জিরো জিঙ্ক 2 প্লাস অবলিক জিঙ্ক, মানে কন্ট্যাক্ট উইথ জিঙ্ক। তাহলে কপার 2 প্লাস কপার এই কাপলের ক্ষেত্রে কত ভ্যালু দেওয়া আছে? 0.34 মাইনাস জিঙ্ক 2 প্লাস জিঙ্কের ক্ষেত্রে কত দেওয়া আছে? মাইনাস 0.76, মাইনাস 0.76। এখানে একটা কথা খেয়াল করছে, এইখানে দেওয়া আছে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, তার মানে কি দেওয়া আছে? রিডাকশন হিসেবে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটাকে রিডাকশনের রেসপেক্টে লেখা আছে। এইটা যদি উল্টো ভাবে লেখা হতো, অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তখন কিন্তু সেটা অক্সিডেশন পোটেনশিয়াল হয়ে যেত, তখন কিন্তু এই মাইনাসটা থাকতো না, এটা প্লাস হিসেবে থাকতো। কাজে এইখানে অক্সিডেশন পোটেনশিয়াল আছে না রিডাকশন পোটেনশিয়াল আছে, এটা খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয় কথা, এইখানে যদি অক্সিডেশন পোটেনশিয়াল হিসেবে থাকে, এইখানে ডাইরেক্ট ভ্যালু বসবে না, ভ্যালু উল্টো হয়ে বসবে না, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে বসবে, মানে এই অ্যানোডের ক্ষেত্রে। সরি, শুধু অ্যানোড না, অ্যানোড ক্যাথোড যাই হোক না কেন, তার ক্ষেত্রে যদি আমাদের অক্সিডেশন পোটেনশিয়ালের রেসপেক্টে দেওয়া থাকে, তাহলে সেটা আমাদের বসবে কিন্তু রিডাকশন পোটেনশিয়ালের রেসপেক্টে। সেখানে প্লাস থাকলে মাইনাস হয়ে বসবে, মাইনাস থাকলে প্লাস হয়ে বসবে। যেমন এখানে রিডাকশনের রেসপেক্টই দেওয়া আছে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক, কিন্তু এটা যদি জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস থাকতো, এখানে ভ্যালুটা দেওয়া থাকতো 0.76, তখন 0.76 নিয়ে এখানে বসে দিলে কিন্তু হতো না, তাহলে কিন্তু ভুল হতো। এইখানে তখন যেটা করতে হতো যে উল্টোটা কত হবে, অর্থাৎ অক্সিডেশন পোটেনশিয়াল যা হবে, রিডাকশন পোটেনশিয়াল তার উল্টোটা হয়। আমরা এটা জানি যে ই অক্সিডেশন ইজ ইকুয়াল টু মাইনাস ই রিডাকশন বা ই জিরো অক্সিডেশন ইজ ইকুয়াল টু মাইনাস ই জিরো রিডাকশন। একই রকম ভাবে ই জিরো রিডাকশন ইজ ইকুয়াল টু মাইনাস ই জিরো অক্সিডেশন। তাহলে এইখান থেকে আমরা কিন্তু এই ভ্যালুটা আর কি ওইভাবে বসিয়ে দেবো, তারপরে ক্যালকুলেশন করব। এই জায়গাটা কিন্তু খুব সাবধানে ক্যালকুলেশন করতে হবে, ভুল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাহলে 0.34 প্লাস 0.76 করলে কত আসে? 1.10, 1.10 ভোল্ট আসে, তাই তো? এইবার তাহলে আমি ই জিরো এখানে বসিয়ে দিই, ই জিরো সেল 1.10 ভোল্ট মাইনাস 0.059/2 লগ, এবার দেখো এখানে জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন কত? 0.1। Larry. Stop. কপারের কনসেন্ট্রেশন কত? কপার কি? কপার তো একটা সলিড মেটাল, আমরা জানি সলিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কত হয়? 1 ধরে নিই আমরা, অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন 1 ধরে নিই সলিডের, তাহলে এটা 1। জিঙ্ক, জিঙ্কটাও কি এখানে সলিড? জিঙ্ক ধাতু তো সলিড, তাহলে এটাও 1। আর কপার 2 প্লাস দেওয়া আছে কত? 0.1 মোলার, তাহলে এটাও 0.1। তাহলে এই 0.1 দিয়ে এটা কাটলো, 1 দিয়ে 1 কাটলো, তা আলটিমেটলি কত আসলো? 1ই আসলো। আমরা কত? 1.10 মাইনাস 0.059/2 লগ অফ 1। এবার লগ 1 এর ভ্যালু কত? 0, তার মানে আলটিমেটলি কি 1.10 মাইনাস 0, দ্যাট ইজ 1.10 ভোল্ট। এটাই অ্যান্সার।
আশা করি বোঝা গেছে। এর পরের কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, আচ্ছা তার আগে এইটা একবার করো, এই কোশ্চেনটা একবার সলিউশন করার চেষ্টা করো। এখানে আমাদের রিয়াকশন দেওয়া আছে, প্রত্যেকটার E0 ভ্যালু দেওয়া আছে, তাহলে ওভারঅল ই সেল বেরোবে এখান থেকে, বা E0 সেলটা বেরোবে 25°C উষ্ণতায় বলে দেওয়া আছে। এবার E0 সেল যদি আমাদের জানা থাকে, তাহলে লগ এর ভ্যালু কত হয়? লগ কে আমরা আগের দিন পড়েছিলাম ইকুয়াল টু NF E0 সেল ডিভাইডেড বাই 2.303 RT বা 0.059, যাই বলি না কেন 25°তে। তাহলে এটা বার করো। তোমাদের টাইমার দিয়ে দিচ্ছে এখানে, এটা একটু ক্যালকুলেশন বেশি আছে, এই জন্য 3 মিনিট টাইম। Get out of him. It's simple. So, right. গণিতটা একটু চেঞ্জ হয়েছে। Right. I'm a sweet. So, he, ওকে, oh, তাহলে আমাদের এখানে বিক্রিয়াটা কি দেওয়া ছিল? Ap2 প্লাস, সেখান থেকে Ap3 প্লাস হচ্ছে। তাহলে আমাদের, যে আমরা আলাদা আলাদা করে বলি আর কি, অ্যানোড বিক্রিয়া। অ্যানোড কি হচ্ছে? অ্যানোড অক্সিডেশন। তাহলে এই আয়রন যেটা হচ্ছে সেটা অ্যানোডের মধ্যে আছে, Ap2 প্লাস, সেখান থেকে Ap3 প্লাস হচ্ছে, প্লাস ইলেকট্রন। আর ক্যাথোডে কি হচ্ছে? রিডাকশন। তাহলে ক্যাথোডে Ce4 প্লাস, সেখান থেকে কি হয়ে যাবে? একটা ইলেকট্রন নেবে, নিয়ে Ce3 প্লাস হবে। তাহলে এই হলো ওভারঅল রিঅ্যাকশন। সামগ্রিক বিক্রিয়া কি? Ap2 প্লাস প্লাস Ce4 প্লাস, এ বলে অ্যারো,
ইকুইলিব্রিয়ামও বলতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এখানে আরো দেওয়া আছে, আমি আরো সেই জন্য ইউজ করছি C3+। তাহলে এইখানে যে আমাদের E0 সেল, History. সেই E0 সেলটা কত হবে? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, তাহলে ক্যাথোড কে সিরিয়াম, তাহলে E0 C4+ C3+ মাইনাস E0 অ্যানোড, অ্যানোডের ক্ষেত্রে কি আয়রন 3+ থেকে আয়রন 2+। সবসময় এটাকে রিডাকশনের রেসপেক্টে কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, এটাই কনভেনশন। আচ্ছা, C4+ থেকে C3+ এর কত ভোল্টেজ দেওয়া আছে? 1.44। আর Ap3+ থেকে Ap2+ এর কত দেওয়া আছে? 0.77। বিয়োগ করো, বিয়োগ করলে পরে কত আসবে? 0.67। জি, 14 থেকে 7, এখানে 7, আর এটা 13 থেকে 7 6, তাহলে 0.67। ওকে, এইটা আমাদের কি আসলে? এইটা আমাদের আসলে হচ্ছে E0, ঠিক আছে? এইবার আমি যখনই আর কি লগ কে এখানে আমার সাম্যধ্রুবক বার করতে বলেছি, আমার ই সেল আর কিছু চাইনি, কেন চাইনি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলে দেওয়া আছে তাই। আচ্ছা, এবং আমাদের এখানে তাহলে লগ কে ভ্যালু তাহলে কত হবে? এন, এন মানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? কতগুলো হয়েছে? একটাই তো হয়েছে, যে এখানেও একটা এখানেও একটা, তাহলে এন এর ভ্যালু কত? 1। ফ্যারাডে কত? 96,500। E0 কত? 0.67। আচ্ছা, 2.303। আর ভ্যালু কত? 8.314। আর আমাদের টি কত? টি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, মানে এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে 25, তাহলে ক্যাপিটাল টি কত হবে? 25 প্লাস 273, 298 কেলভিন, 298। তাহলে এই সম্পূর্ণটা যদি আমরা এখানে গুণ করে দিই, তাহলে লগ কে ভ্যালু আসবে 11.33। তাহলে এখানে আমরা বলতে পারি কে ইজ ইকুয়াল টু কত? 10⁻11.33 অ্যান্টি লগ করে আর কি ভ্যালু পাবো, সেটার মান কত আসবে? 2.137 ইনটু 10⁻11। তাহলে এইটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। ওকে, এটা তাহলে আমাদের হয়ে গেল। এবার এই টাইপের যে অঙ্ক, এই টাইপের একটা অঙ্ক এর আগে কোন রাশির সূত্র পড়ানোর সময় আমি দেখিয়েছিলাম, ঠিক আছে? আশা করি মনে আছে। এই টাইপের একটা অঙ্ক এবার একটু করে ফেলো। এটা ছোট টাইপেরই অঙ্ক, তাই 2 মিনিট টাইম দিচ্ছি, করে ফেলো। Hey. Understand. Fine.
the cup is yeah. About the what? এখানে কি কি বলা আছে? বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলোর মোলার পরিবাহিতা দেওয়া আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা চেয়েছে। তাহলে ল্যামডা জিরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা মানে কি? ল্যামডা জিরো অফ অ্যামোনিয়াম প্লাস ল্যামডা জিরো অফ ওএইচ মাইনাস, এটাই তো। এবার এটাকে আমি এইখানকার যেটা আমার দেওয়া আছে সেই রেসপেক্টে কিভাবে লিখতে পারি? ও কি আছে? অ্যামোনিয়ামের সাথে ক্লোরাইড আছে, তাহলে অ্যামোনিয়াম প্লাস ল্যামডা জিরো সিএল মাইনাস। আচ্ছা, হাইড্রোক্সাইডের সাথে কি আছে? বেরিয়াম আছে, তাহলে আমি এখানে লিখতে পারি ল্যামডা জিরো বেরিয়াম টু প্লাস প্লাস ল্যামডা জিরো ওএইচ মাইনাস। আর একটা আমার কি আছে? বেরিয়াম ক্লোরাইড আছে, মানে এখানে তাহলে এক্সট্রা আসলে ক্লোরাইড আর বেরিয়াম, এখানেও আমাদের বেরিয়াম ক্লোরাইডই আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? ল্যামডা জিরো বিএ টু প্লাস, মাইনাস হবে Function মাইনাস ল্যামডা জিরো সিএল মাইনাস, এটা এভাবে লিখতে পারি। is what? The sun. I know it. Nothing. That hot. Sure. Flower. Day out. Got I mean, like like that's you have so I did sick myself. Am I happy to die? Yeah. কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? আমাদের বেরিয়াম হাইড্রোক্সাইড যখন ভাঙে তখন কিভাবে ভাঙে? BaOH হল 2, Ba2 প্লাস তো ঠিক আছে, কিন্তু সাথে তো দুটো OH মাইনাস ভাঙে, তাহলে এখানে তো আমি একটার হিসাব করছি, তাহলে এভাবে কি আসবে? আসবে না তো। আমরা একই রকম ভাবে BaCl2 যদি বলতাম, তাহলে সেটাও তো আমাদের ভাঙলে পরে কি হতো? Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তবে দুটো আসতো, কিন্তু আমি এখানে একটার হিসাব করছি, তাহলে আমার এখানে তো বেরিয়াম হাইড্রোক্সাইড হিসাব করতে গেলে তাহলে দুটো হিসাব করা উচিত। তাহলে একটা কাজ করে 2 দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে এটাও 2 আসে, এটাও 2 আসে, ঠিক আছে? তাহলে এটাও 2 আসলে এটাও 2 আসে, তাহলে দুটো যখন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আমি চাইছি, তাহলে এখানেও দুটোই আনবো। আবার বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এখানে আমি হাইড্রোক্সাইড যখন দুটো দিয়েছি, বেরিয়ামও আমার কটা দেওয়া উচিত? দুটোই দেওয়া উচিত। আবার একই রকম ভাবে এখানে যখন বেরিয়াম আমি দুটো দিয়ে দিচ্ছি, তাহলে এখানেও দুটো বেরিয়াম দেওয়া উচিত, তার দুটো সিএল মাইনাস দেওয়া উচিত, তাহলে ওভারঅল জিনিসটা আমাদের ঠিকঠাকই থাকলো। This part is really okay. কিন্তু এইখানেও আবার দেখো বেরিয়াম এখানে তো একটা ভাঙলে এখানে দুটো ওইচ হয়, তাহলে আমার এই বেরিয়ামের 2টা দেওয়ার দরকার নেই, বেরিয়ামের 2টা আমি দেবো, এখানে আমি বেরিয়ামের 2টা দেবো। But কারণ বেরিয়াম আমি এখানে আমার ছিল না, কাজে দরকার নেই, এটা একটা এনেছি, তাহলে এটাও এখানে একটাই বিয়োগ হচ্ছে, অসুবিধা কিছু নেই। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি? তার মানে আমি এই যে বিয়োজন বিক্রিয়াটা দেখছি, সেখান থেকে আমি বলতে পারি না যে ল্যামডা জিরো অফ বেরিয়াম হাইড্রোক্সাইড
এটা মানে ল্যামডা জিরো বেরিয়াম টু প্লাস প্লাস 2 ইন্টু ল্যামডা জিরো অফ ওএইচ মাইনাস, কারণ যে কটা আয়নে ভাঙে সেই আয়ন হিসাবে তো গুণ হয়, তো এখানে তাই হচ্ছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি 2 ইন্টু ল্যামডা জিরো অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড ভাঙলে একটাই অ্যামোনিয়াম একটাই ক্লোরাইড হয়, এখানে দুটো আছে তার মানে দুটো ভাঙছে। বেরিয়াম হাইড্রোক্সাইড এটাকে আমরা বলতে পারি ল্যামডা জিরো BaOH হোল টু, কারণ এই যে আমরা দেখলাম যে একটা ভেঙে একটা বেরিয়াম আয়ন আর দুটো OH মাইনাস হয়। সিমিলারলি এইটার ক্ষেত্রে আমি যদি মাইনাস থেকে কমন নেই তাহলে কি বলতে পারি বেরিয়াম ক্লোরাইড, কারণ একটা বেরিয়াম দুটো ক্লোরিন হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি ল্যামডা জিরো BaCl2। এবার আমি বসাই, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু অ্যামোনিয়াম ক্লোরাইডের কত বলা আছে, অ্যামোনিয়াম ক্লোরাইডে বলা আছে 129.8 প্লাস বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কত বলা আছে 523.28 মাইনাস এটার ক্ষেত্রে কত বলা আছে বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 280.0, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 9 19 24 25 প্লাস 523.28 মাইনাস 280.0, তাহলে এখানে আসছে 8 Right. Keep it. Okay. Alright. Oh, alright, clear. তাহলে এটা হচ্ছে 8.205, Hard. তাহলে এটা হলো 502.88, Map. কিন্তু এটা কার, এটা 2 মোলস এর জন্য, তো আমার একটার জন্য বার করতে হবে, তাহলে আমি এখানে কি করবো 2 দিয়ে ভাগ করে দেবো, ল্যামডা জিরো NH4OH কত বেরোবে, তাহলে 502.88 কে আমি 2 দিয়ে যদি ভাগ করে দিই Dark. তাহলে 251.44 এত ওহম সেন্টিমিটার স্কয়ার আর Thank you. So. How again? এই হলো আমার। Miss. God. এবার আরেকটা, এটা আমাদের ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্রের উপরে বেস করে করা হয়েছে। Oh. Could I use this first? God. Yeah. কি বলেছে দেখো, আর আমরা অঙ্কটাকে বুঝি, বলছে 1 মোল গলিত Al2O3 কে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাড তড়িৎ প্রয়োজন হবে। তাহলে আগে আমরা Al2O3 তড়িৎ বিশ্লেষণ করলে কি হয় সেটা আগে দেখি, কি হবে 2Al প্লাস So I do. Or 3/2, এটা আসবে wow. অ্যাকচুয়ালি এটা নয়, এরকম Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস আয়ন হিসেবে। এইবার এই অ্যালুমিনিয়াম 3 প্লাসটা আমাদের 6টা ইলেকট্রন নেবে, নিয়ে কি হবে 2Al, এটাতে কনভার্ট, তাই তো অ্যালুমিনিয়াম এভাবে ডিপোজিট হবে। Done. তাহলে Yes. আমার বলেছে এখানে এটা আমি সহজ সিম্পল ওয়েতেও করতে পারি, Bad. 2 মোল Al3 প্লাস থেকে 2 মোল Al হওয়ার জন্য কত ইলেকট্রন লাগছে, 6টা ইলেকট্রন লাগছে, তাই তো। তাহলে আমি যদি এইটাকে আর কি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করেছি তাহলে আমার কত হয়ে যাচ্ছে
তাহলে আমার ওই অ্যালুমিনিয়ামের রেটটা চলে আসছে। কারণ 1 মোল Al2O3 1 মোল Al2O3 দেখ, সেখান থেকে আমি কতগুলো আয়ন পাচ্ছি? অ্যালুমিনিয়ামের দুটো আয়ন পাচ্ছি। এই দুটো আয়নকে কনভার্ট করার জন্য কত ইলেকট্রন লাগছে? 6 ইলেকট্রন। তবে দুটো অ্যালুমিনিয়াম 3+ কে কনভার্ট করতে আমার লাগছে 6টা ইলেকট্রন। তাহলে দুটো অ্যালুমিনিয়াম 3+ আবার কোথা থেকে আসছে? 1 মোল Al2O3 থেকেই তো আসছে। তার মানে আমি যদি এখানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিই জিনিসটাকে, 2 × Na নাম্বার অফ Al3+ আয়ন, তার মানে এটা আমাদের কি হয়ে যাবে? 6 × Na। তার মানে এটা কত হয়ে যাবে? 6 ফ্যারাড। তাহলে এইখান থেকে আমি সহজেই কিন্তু এটাকে বের করতে পারি। আর যদি লেন্দি ওয়েতে আমাদের বের করতে হয়, তাহলে আমরা কি করে বের করব? যেটা আমাদের অ্যাকচুয়াল করতে হবে ডেসক্রিপটিভ এক্সাম। তাহলে Al2O3 থেকে এটা তৈরি হচ্ছে। তার মানে আমি এটাকে মুছে দিই। এটার 1 মোল, এটা 2 গ্রাম আয়ন, আর এটা হচ্ছে 3 গ্রাম আয়ন। এবার যখন ফ্যারাডের গল্প আসে তখন আমরা কি জানি? তুল্যাঙ্ক ভার। 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ কোন পদার্থকে ডিপোজিট করতে যত আর কি তড়িৎ লাগে সেটাকে আমরা 1 ফ্যারাড বলি। তাহলে এর গ্রাম তুল্যাঙ্ক কত? Al3+ এর মানে গ্রাম তুল্যাঙ্ক বলা হচ্ছে এইভাবে লেখাটা বেটার, যে 1 গ্রাম তুল্যাঙ্ক Al2+, মানে কত কি? ইকুয়ালস টু এই যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তার যেটা আমাদের ভর, বা আমরা যেটা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের গ্রাম আয়ন, যেটা 1 গ্রাম আয়ন অ্যালুমিনিয়াম 3+, 1 গ্রাম আয়ন অ্যালুমিনিয়াম 3+ ডিভাইডেড বাই এখানে কত যোজ্যতা? তাহলে 3, তাহলে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 3 দিয়ে ভাগ করলেই এখানে হয়ে যাবে যে যোজ্যতা 3। তাহলে আমাদের 2 গ্রাম আয়ন, তার মানে 1 গ্রাম আয়ন অ্যালুমিনিয়াম 3+, এটা সমান সমান তাহলে কি হচ্ছে? 3 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম 3+। আমি এখানে কত গ্রাম আয়ন পাচ্ছি? 2 গ্রাম আয়ন। তাহলে 2 গ্রাম আয়ন অ্যালুমিনিয়াম 3+ মানে 3 × 6 গ্রাম তুল্যাঙ্ক Al3+। এবার দেখো 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ ডিপোজিট করতে কত লাগে? Al3+ কে Al এ রূপান্তরিত করতে তড়িৎ লাগে বা তড়িৎ প্রয়োজন কত? 1 ফ্যারাড 1 গ্রাম। তাহলে আমরা এখানে কত গ্রাম তুল্যাঙ্ক পেয়েছি? 6 গ্রাম। তাহলে 6 গ্রাম তুল্যাঙ্ক Al3+ কে অ্যালুমিনিয়ামে রূপান্তরিত করতে তড়িৎ লাগবে কত? 6 ফ্যারাড। তাহলে এই 6 ফ্যারাডই হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমাদের এই 1 মোল গলিত Al2O3 কে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করে Al2O2 উৎপন্ন করতে কত ফ্যারাড তড়িৎ প্রয়োজন হবে? 6 ফ্যারাড তড়িৎ প্রয়োজন হবে। এই ধরনের অঙ্কগুলো এইভাবে ডেসক্রিপটিভ ওয়েতে করা যায়। বেশ, আর তারপরের অঙ্ক তো আমরা আগে করে ফেলেছি। তো এই ডিফারেন্ট টাইপের নিউমেরিক্যাল প্রবলেমস আমরা আরো হয়তো ফার্দার ক্লাসে আরো কিছু করব, তোমরাও বাড়িতে কিছু প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এইখানে আমাদের তড়িৎ রসায়নের চ্যাপ্টারটা মোটামুটি আমরা শেষ করছি। নেক্সট ক্লাসের থেকে আমরা কোন চ্যাপ্টার যাব? নেক্সট ক্লাসের থেকে ফিজিক্যাল কেমিস্ট্রির সেকেন্ড পার্ট যেটা আছে, অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা, সেই গতিবিদ্যার চ্যাপ্টারটা আমরা আর কি করাবো। ঠিক আছে, আজকের জন্য এইখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ। Yes, thanks.